সিরিয়ালি। তো তুমি যদি পুরো টপিকটা শেষ করি তারপরে যদি আমরা দেখি তাহলে দেখবা অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে এমনিতেই। তো ফার্স্টে আমরা বলেছিলাম হচ্ছে ডায়োডাল মোশন, এরপর বলেছি অ্যানুয়াল মোশন। ডায়োডাল মোশন কি আর্থ নিজের উপর সেন্টার করে যেটা করতেছে সেটা। অ্যানুয়াল মোশন হচ্ছে সানকে যেই ওয়েতে, যে অরবিটে রিভলিউশন করতেছে, এক রিভলিউশন করতেছে সেটা। তো আমরা জানি যে একবার নিজের অরবিটে ঘুরতে অর্থাৎ এক ডায়োডাল মোশন কমপ্লিট হইলে কত সময় লাগে, 24 আওয়ার্স। তবে থেকে অ্যানুয়াল মোশন কমপ্লিট হতে সময় লাগে কত, 365 ডেজ, 5 hours 48 minutes। এবার আমরা কিছু জিওগ্রাফিক্যাল লাইন পড়েছিলাম, সেগুলো মাঝখান দিক দিয়ে যেটা যায় সেটাকে আমরা বলেছিলাম ইকুয়েটর। 23.5 ডিগ্রি নর্থের দিকে যেটা, সেটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। আর যেটা সাউথের দিকে 23.5 ডিগ্রি, সেটা ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। স্যার, কেন এই ধরনের লাইন স্যার দেওয়া হয়েছে? এখন হ্যাঁ। কি কোয়েশ্চেন না, করাতে আমি আমি জাস্ট আমি এই হবে? চ্যাপ্টারটা, না আমি আজকে কোশ্চেন এই করার মনে হচ্ছে জিওগ্রাফিক্যাল না লাইন সুযোগ পাবো, এখন কারণ আমার কোয়েশ্চেন করা হচ্ছে, যাবে? না না না, এখন কোশ্চেন করো না কেন? তোমরা, কারণ আমরা কোশ্চেনের আনসার দিতে যেহেতু গত দুই তিন স্যার, ক্লাসে অনেক। ওকে। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা একটু স্লো হয়ে গেছি যেহেতু, জি আমরা স্যার। আগে চ্যাপ্টারটা শেষ করি, এরপর তোমাদের কোয়েশ্চেন থাকলে। ওকে, আজকে যে টপিক, যে টার্গেট, আজকে শুধু এই টপিকটাই শেষ করতে হবে তা না, আমার নেক্সট চ্যাপ্টারও শুরু করে একটু স্টার্ট করতে হবে, কয়েকটা পেজ পড়তে হবে। তো নাইলে তো তোমরা পিছিয়ে যাচ্ছ, সেই জন্য। তো তোমাদের যদি কোয়েশ্চেন থাকে, এটা আজকে ক্লাসে আস্ক না করে তোমরা যদি লিখে নাও এবং নেক্সট ক্লাসে আমাকে আস্ক করো, তাহলে সেটা আমার জন্য সুবিধা হবে। কারণ তোমাকে তো আমাকে ব্যাচের সাথে কোপ আপ রাখতে হবে। হ্যাঁ, নাইলে তোমার হচ্ছে আবার সামনে যে প্যাড, ওখানেও কিন্তু এই নেক্সট চ্যাপ্টার থেকেও কোয়েশ্চেন আসবে। তো সেহেতু আমাকে ওটা আজকে টাচ করতেই হবে। তো আমি বলবো যে তোমরা যদি কোয়েশ্চেন মনে আসে, কোয়েশ্চেন তো মনে আসতেই পারে তাই না, তো কোয়েশ্চেনটা তোমরা জাস্ট নোট ডাউন করে রাখো যে স্যার এই কোয়েশ্চেনটা মনে আসছিল আগের ক্লাসে। তো নেক্সট উইকের ফার্স্ট ক্লাসে আমি এগুলো ইজিলি ডিসকাশন করতে পারবো, কিন্তু আজকে যেটা ক্লাস এটা হচ্ছে আমার এই উইকের লাস্ট ক্লাস, অর্থাৎ প্যাটের আগে নেক্সট প্যাট যেটা, সেটার লাস্ট ক্লাস। তো আমাকে আজকে টপিক তো শেষ করতে হবে। তো এরপর আমরা বলেছিলাম হচ্ছে সিজন, সিজন গুলো কিভাবে চেঞ্জ হয়। এই যে তোমার এই লাইন গুলো এক এক সময় সূর্যের সামনে আসে, এক একটা এক এক সময় সূর্যের সামনে আসে, ওইভাবে হচ্ছে ওই এরিয়া গুলোতে আমার সিজন গুলো চেঞ্জ হচ্ছে। এখানে আমরা ডিসক্রাইব করেছিলাম যে কিভাবে চেঞ্জ হচ্ছে। যখন 21 জুন হয় তখন ট্রপিক অফ ক্যান্সারে লাইটটা পড়ে। সো এগুলো আমরা পড়েছি, আমি এগুলো ডিসকাশনে যাচ্ছি না। আচ্ছা, এরপর আমরা বলেছি কি যে ডিফারেন্স ওয়েদার এটা কেন হচ্ছে, আমরা বলেছি যেখানে বেশিক্ষণ ধরে আলো পড়তেছে বা যেখানে গাছপালা কম, ন্যাচারাল যেসব কারণ আছে, এই যে ন্যাচারাল কারণগুলো, এগুলা হচ্ছে আমরা এগুলোর কারণেই মেনলি এটা হয় যে সিজনটা কেন চেঞ্জ হচ্ছে। এরপরে আমরা চলে আসছিলাম যে হচ্ছে লুনার ফেজে, রিসেন্ট লুনার ফেজ কিভাবে মুনের শেপটা চেঞ্জ হচ্ছে। মুন হচ্ছে কন্টিনিউয়াসলি আমাদের আর্থের চারপাশে ঘুরতেছে, এবং আমার আর্থ থেকে আমি মুনকে, মুনের যে অংশটাতে লাইট পড়তেছে ওটা আমি যতটুকু দেখতেছি সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে মুনের শেপটা চেঞ্জ হয়। আমি যদি যে অংশটাতে লাইট পড়ছে ওটা পুরাটা দেখতে পারি, তখন আমি বলতেছি ফুল মুন। আবার যে অংশে লাইট পড়তেছে ওই অংশটা যদি আমি একটুও দেখতে না পারি আমার আর্থ থেকে, তখন আমি সেটাকে নাম দিচ্ছি হচ্ছে নিউ মুন। তো একবার নিউ মুন এবং একবার ফুল মুন, এইভাবে হচ্ছে তোমার পুরো একটা সার্কেল যখন ফুল কমপ্লিট করে তখন সেটা সময় লাগে হচ্ছে 27 ডেজ। বাট আমাদের আর্থ তো একই সাথে মুভ করতে থাকে, তাই আর্থের সাথে সাথে তোমার এই মুনটারও মুভ করতে হয়। তো আর্থের কারণে মুনের যে রিভলিউশন বা যে অরবিট সেটা একটু লম্বা হয়ে যায়। তো সেটা 27 ডেইজে পুরাটা ঘোরার কথা থাকলেও সেটা আলটিমেটলি টাইম নেয় 29 ডেজ। তো এইটুকু আমরা মোটামুটি এখন পর্যন্ত পড়েছি। এরপর আমরা পড়বো হচ্ছে এভ এন টাইড, যেটা আমার 2 ক্লাস আগে পড়ানোর কথা ছিল, আনফরচুনেটলি আমি পড়াইতে পারি নাই। আজকে থেকে শুরু করি এবং খুব সংক্ষেপে আমি ডিসকাস করবো, বাট স্টিল এটা তোমরা বুঝবা। এই যে এখানে এত কিছু লেখা আছে এগুলো তোমরা নিচ থেকে পড়বা। আমি কিন্তু এখানে মোস্টলি যেগুলো ডিসক্রাইব করতেছি এগুলো হচ্ছে জাস্ট বুঝার জন্য যতটুকু ডিসক্রাইব করা দরকার সেটা, কিন্তু ভিতরের লেখাগুলো কিন্তু তোমাদেরকে একটু পড়তে হবে, এবং ভিতরের লেখা পড়ে যদি তুমি কোনো লাইন না বুঝো আমাকে সেটা কোয়েশ্চেন করতে হবে। সেই জন্য আমি বারবার বলতেছি যে অল্প করে পড়াচ্ছি, সেটা যাতে তোমরা সাথে সাথে পড়ে নাও। আলটিমেটলি আমি তো আমাদের সাথে যা ডিসকাশন করতেছি তাই তোমার বইয়ে লেখা আছে। সো এভ এন টাইড বাংলাতে এদেরকে বলা হয় জোয়ার এবং ভাটা। বাংলাটা আমাদের অনেক পরিচিত, এভ এন টাইডটাও একটু ইয়া।
সো এভ এন্ড টাইড, আমাদের এভ এন্ড টাইড, এই যে এভ এন্ড টাইড বলতে যেটা বোঝাচ্ছে সমুদ্রের সমুদ্র, তোমরা যদি বিচে গিয়ে থাকো তাহলে দেখবা যে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা হয় যে যখন এভ চলে বা যখন ভাটা চলে তখন তোমাদেরকে বলা হয় যে সমুদ্রে বা ওয়াটারে না নামতে, অর্থাৎ সি ওয়াটারে কেউ নামবেন না, এরকম একটা রেড ফ্ল্যাগ দেয়া থাকে যখন এভ হয়। কেন হয়? কারণ এভ যখন হয় বা ভাটা যখন থাকে, এভের বাংলা বলতেছি হচ্ছে ভাটা। তো এফ বা ভাটা যখন থাকে তখন যদি তুমি সিতে নামো, সি ওয়াটার তখন যেটা করে তোমাকে টান দিয়ে সমুদ্রের দিকে নিয়ে যায়, কারণ সি ওয়াটারের ফোর্সটা তখন থাকে সমুদ্রের দিকে। আবার যখন টাইড থাকে অর্থাৎ জোয়ার থাকে তখন যেটা হয়, তুমি যদি সমুদ্রে গোসল বা যেটা করতে নামো বিচে, আমরা যখন যাই, যখন আমরা সিতে নামি তখন যে টাইড বা জোয়ার থাকে তখন সেটাতে যেটা হয় যে সমুদ্রের পানি উল্টা ঠেলে তোমাকে বিচের দিকে ঠেলে পাঠিয়ে দেয়। সো অফকোর্স টাইড হচ্ছে তোমার জন্য সেফার, কিন্তু যখন এবের সময় তুমি সমুদ্রে নামা তখন তোমার টান দিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে যাবে তুমি। এটার এতটাই ফোর্স থাকে যে তুমি সাঁতার কেটেও সেটা ওভারকাম করা যায় না, তো এই জন্য অনেক ডেথ হয়। যারা এভে তোমার সি ওয়াটারে নামে তখন তাদের ডেথ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই রেড ফ্ল্যাগ দেখা, বিচে তখন রেড ফ্ল্যাগ লাগাই দেয় যে এই সময় কেউ পানিতে নামবেন না। তো এই এভ এন্ড টাইড আমি বলতেছি যে কোনো সময় পানি বাড়তেছে, মানে এই টাইডের সময় তোমার পানি বাড়ে তোমাকে ঠেলা দিয়ে তোমার বিচের দিকে নিয়ে আসে। আবার এর সময় যেটা হয়, এর সময় তোমার পানি কমে যায় এবং তোমাকে টান দিয়ে দিয়ে বারো সমুদ্রের দিকে নিয়ে যেতে। এই ঘটনাটা কেন ঘটতেছে আমাদের ওয়ার্ল্ডে? এই ঘটনাটা ডেইলি ঘটে, কিন্তু কেন ঘটে সেটাই হচ্ছে ইভেন্ট টাইডের আজকের মেইন থিম। তো এই ঘটনাটা ঘটার জন্য মেইন যে জিনিসটা দায়ী সেটা হচ্ছে মুন। আমরা জানি এই হোল স্পেসে যে কোনো দুইটা জিনিস একটা আরেকটাকে অলওয়েজ অ্যাট্রাক্ট করে, তাদের মধ্যে একটা ফোর্স কাজ করে, গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে। তো মুন যেহেতু আমাদের সাথে, আমাদের উপরও মুনের একটা তোমার ইম্প্যাক্ট আছে, মুনের উপরও আমাদের একটা ইম্প্যাক্ট আছে। তো মুনের উপর ইম্প্যাক্ট কি, আমাদের এই গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে মুনটা আমাদেরকে আর্থের চারপাশে কন্টিনিউয়াসলি অরবিট করতেছে, হ্যাঁ। আবার এই মুনটা থাকার কারণে মুনও তো আমাদেরকে তার দিকে অ্যাট্রাক্ট করতে, কিন্তু আমাদের আর্থের সাইজটা অনেক বড় হওয়ার কারণে সেই অ্যাট্রাকশনটা আমরা ফিল করতে পারি না। কিন্তু আমাদের এখানে যা কিছু আছে ওগুলোও কিন্তু একইভাবে মুনের যে অ্যাট্রাকশন বা ফোর্স ওটা দ্বারা অ্যাট্রাক্টেড হয়। তো এই কারণটার জন্যই হচ্ছে মেনলি তোমার এভ এন্ড টাইড হয়। সেটা কিভাবে? মুন তো কন্টিনিউয়াস আমাদের চারপাশে ঘুরতেছে, এই চারপাশে ঘুরার সময় আমি যদি একটা ব্ল্যাঙ্ক পেজ নিই, আর এই যে আমাদের এটা হচ্ছে আর্থ, আমি যদি আর্থ ধরি, এটা হচ্ছে আর্থের উপরে তো তো সবকিছু আছে, আমরা মানুষ আছি, আমাদের বিল্ডিং আছে, and যত এনিমেলস আছে সব আছে, ট্রিজ আছে, এবং একই সাথে আমাদের ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি পরিমাণে কোন জিনিসটা পাওয়া যায়? সবচেয়ে বেশি পরিমাণে জিনিস যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওয়াটার। হ্যাঁ, তো ওয়াটারও একই সাথে আমাদের, ধরো যে এটা হচ্ছে সারফেস, এই পুরোটা ধরে ওয়াটার, ধরো একটা মানে গেস করলাম আমি, হ্যাঁ এটা এটা হচ্ছে ওয়াটার। তো এই যে ওয়াটার এটা ইকুয়ালি আনতে হবে, চারপাশ জুড়েই সমানভাবে ওয়াটার। তো আমরা জানি যে এই স্পেসে যত কিছু আছে সবগুলো একটা একটাকে অ্যাট্রাক্ট করে। তো এখন এখানে ধরো একটা মুন তোমাকে কন্টিনিউসলি রাউন্ড করতেই আছে আর্থের চারপাশে, এটা হচ্ছে মুন। তো এই মুনটারও একটা ইম্প্যাক্ট থাকবে আমাদের এই যে সিউতে যে ওয়াটার আছে সেগুলোর উপর। তো এই মুনটা রাউন্ড দেওয়ার সময় বা এই মুনটা যখন ঘুরে আমাদের চারপাশে তখন আমাদের সবকিছুকে অ্যাট্রাক্ট করে, একই সাথে অ্যাট্রাক্ট করে হচ্ছে আমাদের সারফেস ওয়াটার গুলোকে, অর্থাৎ সিতে যে ওয়াটার আছে সেগুলোকে সে অ্যাট্রাক্ট করে। আর মুন তো ঘুরতে কত সময় লাগে? 27 ডেজ লাগে। আবার আমরা আর্থ আর্থ নিজের ইয়ার উপর অ্যাক্সিস এর উপর একটা এরিয়া নিজের অ্যাক্সিস এর উপর ঘুরতে কত সময় লাগে? 24 আওয়ার্স। 24 আওয়ার্স আমরা একবার নিজেদের উপর ঘুরে ফেলি না? আমি মুনটাকে ধরলাম এখানে আছে, মুনটা তো বিভিন্ন সময় বিভিন্ন 27 ডেজ ধরে এটা রাউন্ড দিতে থাকে। সো এখন যখন এখানে আছে তখন এই যে এই আর্থের উপর যে সারফেস ওয়াটার, এই যে ওয়াটার আমি এটা একটা বোঝার জন্য আঁকলাম, ওয়াটারটা তখন কি করবে যে একটু হইলেও মুনের দিকে চলে আসে। এখন এক সাইডে যখন ওয়াটার বেড়ে যাচ্ছে, আমাদের তো ওয়াটারের সংখ্যা লিমিটেড, তাই না? ওয়াটার তো আনলিমিটেড এরকম কিছু না, ওয়াটার তো লিমিটেড। তো ফার্স্টে এটা ছিল গোল, এখন এই যে মুন আছে, মুনের অ্যাট্রাকশনের কারণে এইখানে যে ওয়াটার
সেগুলো ফুলে উঠবে। ফুলে উঠবে কেন? এই যে মুন টানতেছে, মুনের দিকে চলে যেতে চাইবে, মুনের দিকে ওয়াটারটা চলে যেতে চাইবে। এখন এই ওয়াটার যখন ফুলে উঠবে, ফুলে ওঠার জন্য তো এখানে ওয়াটারের সাপ্লাইটা বেশি হইতে হবে, তাই না? এখানে যেটা আছে সেটা তো লাফ দিয়ে উঠতে পারবে না, এটা তো অন্য জায়গা থেকে তখন পানিটা এসে, এই দেখো এখানে উপরের সাইডটা তখন খালি হয়ে যায়, উপরের সাইড থেকে পানিটা এসে এই জায়গায় চলে আসে, এখানে যে ওয়াটারটা ছিল সেটা এসে এই দিকে চলে আসে, এবং এই জায়গার পানিটা তখন বেড়ে যায়। এটা কেন আসতেছে? কারণ হচ্ছে এখানে হচ্ছে যে মুনটা আছে, সেটা হচ্ছে তোমার এখানে যে ওয়াটারটা ছিল, এখানে এইভাবে ওয়াটারটা ছিল না, এই ওয়াটারটাকে টান দেয়, অ্যাট্রাকশন। ওয়াটারটাকে যখন টান দেয় তখন সে কি করে এইদিকে চলে আসতে চায়, মুনের যে সাইডটা ওই সাইডে একটু ফুলে উঠতে চায়। এবং ফুলে উঠলেই তো হবে না, ওই জায়গায় আরো এমনিতেই তো তুমি হাওয়ার মধ্যে পানি তো ভাসতে পারবে না। সেটার জন্য কি হয়, এখানে যখন এটা ফুলে উঠতে চায় তখন এই যে অন্যান্য আর্থের উপরে বা উপরে যে দুই সাইড, এই দুই সাইডে যে ওয়াটারটা আছে তখন এই ওয়াটারটা এই দিকে চলে আসে, এইদিকে চলে আসে এই সাইডটাকে ফুলাইয়ে ফেলে। ফলে এই জায়গায় তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এই জায়গাটাতে ওয়াটার কমে যাচ্ছে, কারণ এই ওয়াটারটা কি আছে এখানে চলে আসতেছে। সেম ভাবে এখানেও যে ওয়াটারটা ছিল সেটাও এদিকে চলে আসতেছে এবং এই অংশটাকে ফুলাইয়ে তুলতেছে। তো আলটিমেটলি দুই জায়গায় দেখতেছি আমরা ওয়াটার কমে যাচ্ছে এই দুইটা জায়গায়, এবং যেদিকে মুন আছে ওই জায়গাতে ওই দিকের অংশটাতে ওয়াটার বেড়ে যাচ্ছে। তো এই ঘটনাটাই হচ্ছে মেইনলি ইভেন্টটাই। এখন আরেকটা জিনিস বাকি, তাইলে এরা অপোজিট সাইডে কি হচ্ছে, অপোজিট সাইডেরটা আমি ডিসকাস করলাম না কেন? মুন যে সাইডে আছে তার অপোজিট সাইডে তাহলে কি হচ্ছে, এই সাইডেও যেটা হচ্ছে যে মুন যেহেতু আর্থের, এই আমরা যে পিকচারটা এখানে চলে আসে, দেখো মুন যেহেতু আর্থের এক সাইডে আছে, তার এই সাইডটাতে তখন তোমার যে ফোর্সটা কাজ করে সেটা একেবারে জিরো হয়ে যায়, অর্থাৎ এখানে মুনের কোনো ফোর্স কাজ করতেছে না। হ্যাঁ, এখানে মুনের কোনো কাজ ফোর্স করতেছে না, বরং বলা যায় এখানে উল্টা একটা তোমার আরেকটা ফোর্স উল্টা দিকে কাজ করা শুরু করে। হুম, এখানে মুনের কোনো যে ইম্প্যাক্ট সেটা এই জায়গাটাতে পড়তে পারতেছে না, কারণ মুন তো একদম অপোজিট সাইডে, যেই সাইডে মুন সেই সাইডেই পানি ফুলে উঠে এবং সেই সাইডেই হচ্ছে তোমার টাইড হয়। আবার পানিটা আসে কই থেকে, এখানে যে পানি ফুলবে এই ফুলের জন্য পানিটা আসে কই থেকে, ওই যে অন্য দুই সাইড যেখানে মুন নাই, এখানে তো মুন নাই, মুন আছে শুধু একটা সাইডে। তো উপর নিচ দুই সাইড থেকে পানিটা গিয়ে এই যে সাইডে মুন ওই সাইডের পানিকে ফুলাইয়ে দেয়। সো এইটাকে আমরা বলতেছি টাইড। এখন যেখানে পানি কমে গেছে সেটাকে বলতেছি হচ্ছে এভ। সো এই যে এখানে টাইড হচ্ছে, যে সাইডে মুন আছে ঠিক তার অপোজিটে মুনের তো কোনো ফোর্স নাই, তখন এখানে একটা বলতে গেলে অপোজিট ডিরেকশনে একটা ফোর্স অটোমেটিক ক্রিয়েট হয় যেটাকে বলা হয়। হ্যাঁ, তো এটার কারণেও এখানেও কিছু পানি চলে আসে, কারণ এখানে হচ্ছে তোমার কোনো মুনের কোনো অ্যাট্রাকশন নেই, বাট একটা অপোজিট সাইডের একটা ফোর্স কাজ করে, এখানে এই দিকে একটা ফোর্স কাজ করে, মানে এখান থেকেও পানি আসলো এদিকে, এখান থেকে আরো কিছু পানি এদিকে চলে গেল, তার মানে আলটিমেটলি এই যেখানে হচ্ছে সেখানে পানির পরিমাণ অনেক কম, কিন্তু যেখানে টাইট হচ্ছে সেখানে পানির পরিমাণ অনেক বেড়ে যায়। যেমন টাইট কোথায় হচ্ছে, মুন যে সাইডে আছে সেখানে, এবং মুন যে সাইডে নাই ঠিক তার, মুন যে সাইডে আছে সেই দিকে, এবং যেদিকে টাইড হচ্ছে তার অপোজিট সাইডে একই ধরনের টাইড হয়। তাহলে এভ হচ্ছে কোথায়, ওই উপর নিচ দুই সাইডে। পিকচারটা খেয়াল করো তাহলে তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, উপর নিচ দুই সাইডে থেকে পানি যেহেতু চলে যাচ্ছে, উপর নিচ দুই সাইডে হয়ে যাচ্ছে এভ। তো এভ যখন ঘটে, এই জায়গায় যখন কেউ পানিতে নামে তখন সে এতটাই টান ফিল করে যে তাকে সির দিকে সে চলে যায়, এবং সি এই ওয়াটারটা কোথায় চলে যায়, যেদিকে টায়ার হচ্ছে সেদিকে চলে যায়। সেই জন্য বলা হয় এভের টাইমে তুমি কখনো সমুদ্রে বা সি ওয়াটারে নামবা না, কারণ এই সময় পানিটা এই কমতে থাকে, সি লেভেল যা সি ওয়াটারটা কমতে থাকে, এবং কমে তো সেটা পৃথিবীর বাইরে চলে যাচ্ছে না, সেটা চলে যাচ্ছে অন্য কোনো সাইডে যেদিকে মুন আছে, যেখানে টাইড হচ্ছে। হ্যাঁ, মুনের কারণেই তো টাইট হয়। তো যেদিকে টাইট হচ্ছে ওইদিকে পানিটা চলে যায়, তো তুমি তখন যদি সি ওয়াটারে নামো এখানে তোমাকেও টান দিয়ে সেটা নিয়ে যাবে, এবং তুমি আলটিমেটলি আহ আমরা তো এই সি ওয়াটারের সাথে সাঁতরায় কুল পাবো না, আলটিমেটলি যেটা হয় যে এক্সট্রিম একটা রেজাল্ট আসে এবং ডেথ হয় মোস্ট অফ। সো এই ঘটনাটার কারণে অর্থাৎ মুনের পজিশনের কারণেও হচ্ছে তোমার এভেন্ট টাইড ঘটে, অর্থাৎ মুনটা এই সাইডে তখন এই সাইডে। এখন আমি যদি বলি মুনটা তার পজিশন চেঞ্জ করলো, এই সাইডে ছিল তাই এই সাইডে টাইড হয়েছিল, এখন মুনটা যদি তার পজিশন চেঞ্জ করে, মুন তো রিভলিউশন করতেই থাকে, মুনটা পজিশন করে এই দিকে চলে আসলো, তখন কি হবে? তখন যেটা হয়, তখন এই সাইডে যে টাইড আছে সেটা হবে, আবার এই ঠিক অপোজিট সাইডেও টাইট হবে, দুই সাইডে কি হবে? ইভ। অর্থাৎ মুনের পজিশন অনুযায়ী তোমার টাইট এন্ড ইভ
হয়। এখন আরেকটা কাহিনী এখানে ছোট্ট করে আছে, সেটা হচ্ছে মুনের পজিশন তো আছেই। এই যে মুন, হ্যাঁ, এটা আমি যদি একটু ক্লিয়ার করি, এই যে এটা হচ্ছে আমাদের আর্থ, এবং এখানে হচ্ছে মুন কন্টিনিউয়াসলি ঘুরতেছে এই এই ওয়েটা দিয়ে মুন কন্টিনিউয়াসলি ঘুরতেছে। কিন্তু একই সাথে আমাদের আর্থ কিন্তু তোমার কন্টিনিউয়াসলি নিজের অ্যাক্সিস এর উপরও ঘুরতে আছে, যেটাকে আমরা ডায়োডাল মোশন বলি। মুন তো এই সাইডে আর্থের চারপাশ দিয়ে ঘুরতেছে এইভাবে এইভাবে। একই সাথে আর্থ হচ্ছে তোমার নিজের অ্যাক্সিস এর উপর কন্টিনিউয়াসলি 24 আওয়ার্সে কিন্তু একবার সে রাউন্ড মেরে ফেলে। তার মানে এই মুনটা যাচ্ছে অনেক স্লোলি, এদিক থেকে এইদিকে আস্তে আস্তে সে যাচ্ছে, কিন্তু আর্থ ততক্ষণে একবার রাউন্ড মেরে ফেলে। 24 আওয়ার্স গেলেই আর একবার রাউন্ড দিয়ে ফেলে, আর নিজের নিজের এক্সিসের উপর একটা রাউন্ড দিয়ে ফেলে। তার মানে আমি যদি এখানে একটা লোকেশন ধরি, সেটা এইভাবে ঘুরে এসে একবার এদিকে ঘুরে আবার আগের জায়গায় চলে আসে 24 আওয়ার্সে। তার মানে একটা এরিয়াতে তোমার মুন আমরা কিভাবে পাচ্ছি, সেটাও তোমার একটা হইতে পারে যে 24 আওয়ার্সে সে একটা লোকেশন এই দিক থেকে এইদিকে এসে ঘুরে আবার এইদিকে চলে আসলো। অথবা এই দিক থেকে যে কোনো লোকেশনই তো হইতে পারে, তাই না? আমরা মুনের সারফেসে যদি কাউন্ট করে থাকি, সেটা যে কোনো লোকেশনই হইতে পারে। আর্থের ক্ষেত্রে যে কোনো লোকেশন হতে পারে মুনের কারণে। সো আমরা আমাদের যে আর্থ, হ্যাঁ, আমাদের যে আর্থ সেটা হচ্ছে মুনের এইভাবে একবার ঘুরে এইভাবে ধরো যে চলে আসে। এইটার উপর মুনের ইম্প্যাক্টটা কিভাবে পড়ে, সেটা হচ্ছে কথা। বিষয়টা খেয়াল করো, যখন এক সাইডে আমি এইভাবে ওইভাবে যদি রাউন্ড কাউন্ট না করে একটু সোজাভাবে বলি, তাহলে তোমাদের জন্য ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এটা যদি ধরি, আমি রাউন্ডটা একটু অন্যভাবে দেখাবো, তাহলে হচ্ছে তোমার এখন হচ্ছে ধরো আমি যেই পিকচারটা আঁকতেছি এটা হচ্ছে উপর থেকে দেখতেছি, হ্যাঁ, আর্থ হচ্ছে এটা, আর এটা হচ্ছে মুন। আমি উপর থেকে দেখতেছি, একদম উপরে, আর্থ এন্ড মুনের উপর দিক দিয়ে। তার মানে রোটেশনটা তোমার আর্থের রোটেশনটাকে নিজের অ্যাক্সিসের উপর রোটেশনটা এই দিক দিয়ে ঘুরবে, আর মুনও হচ্ছে এইভাবে এইভাবে ঘুরতেছে আর্থের চারপাশে। কারণ আমি হচ্ছে আর্থের একদম উপরের দিকে লোকেশনে চলে গেছি। এখন কি ঘটতেছে সেটা একটু খেয়াল করি। যে আমরা বললাম যে এদিকে হচ্ছে মুন আছে, ওই দিকে টাইট হয়, তার অপোজিট দিকেও টাইট হবে, উপর নিচে হচ্ছে এভ হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে টাইট, এটা হচ্ছে এভ, টাইট, নিচেও হচ্ছে এভ, আর এইদিকেও হচ্ছে আহ তোমার কি টাইট। সো এই যে আর্থ কিন্তু হচ্ছে তোমার, তার মানে এদিক থেকে এদিকে ঘুরতেছে, কারণ আমি উপর থেকে দেখছি। বারবার খেয়াল করো, এখানে যে পিকচারটা বলছে এটা একটু এক সাইড থেকে দেখছি, কিন্তু এখানে যে পিকচারটা আঁকলাম এটা হচ্ছে আমি উপর থেকে দেখছি। তো দেখো আর্থ যেটা, সেটা হচ্ছে তার এইভাবে এইভাবে কন্টিনিউয়াসলি ঘুরতেই আছে, হ্যাঁ। মুনও হচ্ছে আস্তে আস্তে এইদিকে, এটা যে মুন এটা অনেক স্লোলি ঘুরতেছে, কারণ আস্তে আস্তে যে পুরোটা সে রাউন্ড দিবে 27 দিনে, 27 ডেজ লাগবে। তো 27 ডেজ তো অনেক লম্বা সময়, কিন্তু আর্থ কিন্তু নিজের উপর 24 আওয়ার্সে একটা রাউন্ড দিয়ে দিচ্ছে। তো এখানে যদি একটা লোকেশন আমি, ধরো যে এই লোকেশনটা আমি কাউন্ট করতেছি, আর্থের ঠিক এই জায়গায় একটা লোকেশনের কথা আমি চিন্তা করতেছি, ওটার উপর তোমার এভেন টাইট বা মুনের ইম্প্যাক্ট কিভাবে পড়বে। সো 24 আওয়ার্সে এই লোকেশনটা হচ্ছে তোমার এইভাবে পুরোটা ঘুরে আবার সেম জায়গায় আসবে না 24 আওয়ার্সে। কথা ক্লিয়ার? দেখো যে আমি এই পিকচারটা দেখতেছি, বললাম আমি আর্থের উপরে চলে গেছি, আর্থের ঠিক উপরের দিকে চলে গেছি, আর্থের উপরের দিকে গিয়ে মুনেরও বলতে গেলে ঠিক উপরের দিকেই আছে, হ্যাঁ। সো সানলাইট, ধরো যে সানটা এখানে ইম্পর্টেন্ট না, কারণ আমরা মুন এন্ড ইভেন্ট টাইট নিয়ে আলোচনা করতে, ধরো যে সানলাইট এদিক থেকে আসতেছে, মানে সানটা একটু ডানে। তো এখানে হচ্ছে আর্থ নিজের অ্যাক্সিস এর উপর, এটা হচ্ছে আর্থের সেন্ট্রাল অ্যাক্সিস, যদি নিজের অ্যাক্সিস এর উপর একবার ঘুরবে। তো এটা যদি একটা লোকেশন দিই, সেটা একবার পুরো ঘুরে আসতে সময় লাগে 24 আওয়ার্স। তো 24 আওয়ার্স ফার্স্টে কিন্তু আমার মুন তো আর 24 আওয়ার্সে পুরোটা ঘুরতেছে না, মুনের ঘুরতে সময় লাগবে 27 ডেজ। তো 24 আওয়ার্সে দেখা যাচ্ছে একটু আগাইছে, খুব বেশি না। সো এই লোকেশনে যখন 24 আওয়ার্সে আমি প্রথম লোকেশনটা শুরু করি, অর্থাৎ মুনের কাছাকাছি যখন এই লোকেশনটা থাকে, তখন তার এরিয়াতে যে সি থাকে, সি লেভেল কি হবে, সি লেভেলে টাইট হবে, অর্থাৎ রাইজ করবে। এরপর যত সময় যাবে, এইদিকে গেল আরো 3 ঘন্টা, কারণ এটা তো আর্থের রোটেশন, তাই না, এদিকে হচ্ছে 3 আওয়ার। এই পজিশনে যখন আসবে, এই লোকেশনটা তো আস্তে আস্তে ঘুরতে ঘুরতে 3 আওয়ার্স, যখন 6 আওয়ার্স, সরি 3 আওয়ার্স বলতেছি কেন, 24 আওয়ার্সকে আমার তো ভাগ করতে হবে। তো 6 আওয়ার্স পার হলে এই লোকেশনটা চলে আসবে এই জায়গায়। এই জায়গায় তখন কি হচ্ছে, মুনের এখানের কারণে এখানে হচ্ছে এভ। সো তাই টাইরের ঠিক 6 ঘন্টা পরে হচ্ছে তোমার এভ হয়।
আবার 6 আওয়ার্স পরে এই যে এই লোকেশনটাই ঘুরে 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 6 আওয়ার্স পরে এখানে, এরও 6 আওয়ার্স পর লোকেশনটা চলে আসবে এখানে। আর 6 আওয়ার্স পর লোকেশনটা এখানে আসা মানে কি এই সাইডে তখন কি চলে, টাইট। সো অর্থাৎ তার এখানে যে সি আছে সেটা তো তখন টাইট হবে। আবার 6 আওয়ার্স পর যেটা হয় সেটা হচ্ছে আবার সে কোথায় আসতেছে, এভ এর দিকে চলে আসতেছে। কারণ মুনের পজিশন তো অনেক স্লোলি নড়তেছে, মুন তো একই সাইডে এসে একই ভাবে অ্যাট্রাক্ট করতেছে, এন্ড পুরা আর্থ ঘুরতেছে, আর্থের সাথে সাথে তোমার সারফেস যে সি ওয়াটার আছে সেগুলো একই সাথে চেঞ্জ হতে আছে। এই লোকেশন থেকে 6 আওয়ার্স পর যখন সে এই লোকেশনে আসলো, এই লোকেশনে আসলে কি হবে যে মুনের কারণে এই ওয়াটার গুলো এইদিকে চলে যাচ্ছে, ফলে এই লোকেশনে যখন সে আসবে তার সি ওয়াটারে তখন এফ দেখা যাবে। আবার যখন সে ঘুরে আবার আগের লোকেশনে যাবে তখন আবার সে টাইট হবে। অর্থাৎ 24 আওয়ার্স, কারণ আর্থ একবার ঘুরতে সময় নেই 24 আওয়ার্স। সো একবার 24 আওয়ার্সে আমি কয়বার টাইট পাচ্ছি, কয়বার এফ পাচ্ছি। 6 আওয়ার্স পর একবার এফ পাচ্ছি, আবার তার 6 আওয়ার্স পর একবার টাইট পাচ্ছি, তার 6 আওয়ার্স পর আবার একবার এফ পাচ্ছি, তার 6 আওয়ার্স পর আর একবার টাইট পাচ্ছি। অর্থাৎ 24 আওয়ার্সে আমি টোটাল টাইট পাচ্ছি 2বার, এন্ড টোটাল এভও পাচ্ছি হচ্ছে 2বার। কারণ আর্থ হচ্ছে নিজের উপর কন্টিনিউসলি ঘুরতেছে এবং মুন তো অনেক স্লোলি ঘুরতেছে, তো বলা যায় যে মুনের লোকেশনটা খুব বেশি চেঞ্জ হবে না। সো এই একটা লোকেশনের উপর তোমার মুনের ইম্প্যাক্ট অনেক ভাবে পড়তেছে। কোনো দিকে কোনো একটা পজিশনে যখন সে যাচ্ছে তখন সেটা হচ্ছে এফ, আবার পজিশন 6 ঘন্টা পরে আবার হচ্ছে দেখা যাচ্ছে টাইট। এইভাবেই সে এভ এন্ড টাইট কন্টিনিউয়াসলি আমাদের কোনো একটা এরিয়াতে কন্টিনিউয়াসলি চলতে থাকে, এবং ডেইলি কোনো একটা এরিয়াতে এটা 4বার চেঞ্জ হয়। 2বার এফ বলা হচ্ছে, 2বার টাইট হচ্ছে। তো পুরো ব্যাপারটাই হচ্ছে এটা, কিভাবে এভ এন্ড টাইট হয় মুনের কারণে সারফেস ওয়াটারটা অ্যাট্রাক্টেড হয়ে ফুলে ওঠে। ফুলে ওঠার জন্য তো এখানে পানি লাগবে, সেই পানিটা আসে যেই দিকে মুন নাই সেই দিক থেকে পানিটা এই অংশতে পানি গিয়ে এইদিকে চলে যায়, তখন সেখানে টাইট হচ্ছে। এখন এটার অপোজিট সাইডেও যেটা ঘটে সেটা হচ্ছে অপোজিট সাইডে তো মুনের অ্যাট্রাকশন কাজ করতেছে না, তখন এটা একটা বাইরের দিকের ফোর্স কাজ করে এটার উপর। অর্থাৎ পানিগুলো বাইরের দিকে চলে যাচ্ছে এরকম একটা ফোর্স, কারণ রোটেশনও আছে, রোটেশনের জন্য বাইরের দিকে একটা ফোর্স কাজ করে। তো তখন এখান থেকেও কিছু পানি আবার কিছু স্যার মানে এদিক থেকে এই দিকেও চলে আসে। হ্যাঁ বলো। স্যার এটা আরেকবার একটু বলবেন যে হচ্ছে মানে অপোজিট সাইডে কেন ফোর্স কাজ করে, মানে পুরাটাই তো ওয়ান সাইডে চলে যাওয়ার কথা, তাহলে আরেক সাইডে কেন অপোজিট আরেক সাইডে ডিরেকশনে ফোর্স ফোর্স কাজ কাজ করে, করে? প্রথম কথা হচ্ছে এক সাইডে ফোর্স কাজ করে, সেটার একটা কারণ হচ্ছে এদিকে কোনো মুন নাই। ঠিক আছে, এদিকে মুনের কোনো ইম্প্যাক্টও পড়তেছে না, বলা যায় যে এখানে তোমার মুনের অ্যাট্রাকশন জিরো, অর্থাৎ মুনের অ্যাট্রাকশন পুরোটাতে এইদিকে কাজ করতেছে, কারণ মুনটাই সাইড। তো এই সাইডে আমি মুনের কোনো অ্যাট্রাকশন পাচ্ছি না। প্লাস প্লাস যে জিনিসটা সেটা হচ্ছে তোমার আর্থ কন্টিনিউয়াসলি কিন্তু বা এইদিকে ঘুরতেই আছে। আমি শুরুতেই বলছি আর্থ এই দিক থেকে এদিকে ঘুরতেছে, আমি উপর থেকে আর্থের ঠিক উপরের দিকে গেলে নিচের দিকে দেখালে আর্থকে এভাবে দেখতেছি আর কি, বুঝতে পারছো রোটেশনটা? আর্থ কিন্তু নিজের উপর জি স্যার। কন্টিনিউয়াসলি ঘুরতেই আছে এইভাবে নিজের উপর, যেটাকে আমরা ডায়োনাল মোশন বলি। নিজের অ্যাক্সিসের উপর আর যখন ঘুরতে থাকে ওটাকে কি বলতেছি, ডায়োনাল মোশন। তো এই হ্যাঁ স্যার, মোশনের ঘুরলে কি কারণে তোমার হয়? আর্থের ভিতর যা কিছু আছে তা বাইরের দিকে ছিটকে যেতে চাই, সবসময় বাইরের দিকে ছিটকে যেতে চাই। তো এরকম একটা আমাদের টেন্ডেন্সি আছে। তো এই একটা টেন্ডেন্সি আছে যেটা, প্লাস এখানে তোমার মুনের জন্য কোনো ফোর্স কাজ করতেছে না। সো অলমোস্ট এই একটা ফোর্স প্লাস মুনের কোনো ফোর্স নাই, তো দুইটা মিলে আলটিমেটলি বাইরের দিকের একটা ফোর্স তোমার এখানে কাজ করতেছে ঠিক অপোজিট সাইডে। তখন এই সাইডের কিছু পানি এইদিকে চলে আসে, এই দিকটাও ফুলাই যেত। হ্যাঁ, তুমি যখন কোনো কিছু সার্কেল নিয়ে ঘুরাবা, একটা লম্বা রশির মাথায় তুমি একটা স্টোন বেঁধে যদি ঘুরাও, আমরা হাতে যদি একটা হাত নিয়ে ধরো, এটা আমার হাত এবং একটা লম্বা রশি, এটা আমাদের একটা স্টোন বাঁধলাম, আমি যখন এটা এভাবে ঘুরাবো তখন তুমি দেখবা যে এই স্টোনটা একটা বাইরের দিকে একটা ফোর্স দিচ্ছে, তোমার হাতে সেই ফোর্সটা ফিল হবে। হাতের দিকে তোমার হাতে এই ফোর্সটা ফিল হবে যে বারবার যখন তুমি ঘুরাচ্ছ তখন এইটা বাইরের দিকে ছিটকে যেতে চাই বারবার, কিন্তু তোমার রশি বাঁধা থাকার কারণে তুমি সেটা ছিটকে যেতে পারে না। তো এখানেও ব্যাপারটা এরকম অনেকটা, যে বাইরের দিকে একটা ফোর্স কন্টিনিউয়াসলি কাজ করে। ওকে, সো এরপরে আমরা চলে আসি যে ওকে ইভেন্ট স্যার। টাইট ব্যাপারটা হইলো এটা 6 আওয়ার্স পর পর, কারণ আমরা রোটেশন করতেছি কন্টিনিউয়াসলি, এন্ড মুনের রোটেশন তো আর আমাদের স্পিডে হচ্ছে না, ওটা 27 ডেজ বা 29 ডেজ যেটাই বলি সেটা লাগতেছে, সেভাবে হচ্ছে। তো এরকম রোটেশন করতে করতে এমন একটা সময় আসে যে তখন তোমার আর্থ, মুন এন্ড সান একই লাইনে চলে আসে। সো আমরা জানি যে সান তো অলওয়েজ তোমার আর্থকে অ্যাট্রাক্ট করতেছে, কারণ সান অনেক বিশাল, এটা বিশাল একটা অ্যাট্রাকশনই আছে। হ্যাঁ, সানের যে অ্যাট্রাকশন সেটা অনেক বিশাল।
কিন্তু তাহলে তোমরা বলতে পারো সানের এত বিশাল অ্যাট্রাকশন স্কিপ করে মুনের অ্যাট্রাকশনটা কিভাবে কাজ করতেছে আমাদের উপর? সানের তো অনেক সাইজ অনেক বড়, এবং এটার অ্যাট্রাকশন রেট, অ্যাট্রাকশনের যে ফোর্স সেটাও আরো বেশি, তাহলে কিভাবে করতেছে? অ্যাট্রাকশনের যে মানে ইন্টেন্সিটি সেটা আরো বেশি হওয়ার, অ্যাট্রাকশনের যে ক্যাপাবিলিটি সেটা আরো বেশি হওয়ার কথা না, যেহেতু সান অনেক বড়। তাহলে এটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে কারণ হচ্ছে আমাদের ডিস্টেন্স। দেখো মুন আমাদের চেয়ে খুব কম ডিস্টেন্সে আছে, সেই তুলনায় সান আছে অনেক দূরে। তো মুনে আমাদের উপর যে ইম্প্যাক্টটা ফেলতেছে সেটার ইন্টেন্সিটিটা আরো বেশি, সেই জন্য আমরা মেইনলি মুন দ্বারা এফেক্টেড হচ্ছি। যদি সেটা না হইতো তাহলে সানের যে এনার্জি, যে অ্যাট্রাকশন সেটার সাথে মুন কুলাই উঠতে পারতো না। হ্যাঁ, মুনকে যদি তুমি সানের ডিস্টেন্সটা বাড়াই দাও, দেখবা মুনের যে অ্যাট্রাকশন সেটা তুমি ফিলই করতে পারতেছো না, কারণ মুন অনেক ছোট, সান অনেক বড়, এবং বড় যেটা সেটার অ্যাট্রাকশন অবশ্যই অনেক অনেক বেশি। এখন আমরা সেটা শুধু ফিল করতে পারতেছি, ছোট হওয়ার পরও এটার অ্যাট্রাকশন ফিল করতে পারতেছি, জাস্ট বিকজ ইটস নিয়ার আস, এটা আমাদের অনেকটা কাছে। এখন দেখো যে ঘুরতে ঘুরতে ধরো যে সান আর্থ মুন একই লাইনে আসলো, হ্যাঁ একই সাথে একই জায়গায় একই লাইনে চলে আসলো, তার মানে কি এই দিক থেকে তোমার সান অ্যাট্রাকশন করতেছে ওয়াটারটাকে, এবং একই সাথে মুনও অ্যাট্রাকশন করতেছে। তো ওয়াটারটা স্বাভাবিকভাবে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এইদিকে ফুলে উঠবে। স্বাভাবিকভাবে তো এইভাবে ফুলে ওঠে, দেখো একটা ব্যালেন্স, যে এই সাইডে টাইড হচ্ছে এই সাইডেও টাইড হচ্ছে, দুই সাইডে সমান সমান টাইড হচ্ছে, উপর নিচে এফ। কিন্তু যখন মুনের সাথে তোমার সানও যোগদান করবে, অর্থাৎ একই লাইনে রোটেশনের কোনো একটা সময় তো সান আর মুন একই লাইনে আসার কথা, তো যখন একই লাইনে আসবে তখন এই বেশিরভাগ পানি তোমার এফ এর বেশিরভাগ পানি চলে আসে হচ্ছে এই সাইডে, কারণ দুইটা ফোর্স একসাথে কাজ করতেছে, একটা হচ্ছে এই সানের আর একটা হচ্ছে এই মুনের। তো ডাবল ফোর্সে যখন তাকে টানতেছে বেশিরভাগ পানি এক সাইডে চলে আসে, যেটাকে আমরা নাম দিছি স্প্রিং টাইট। প্রচুর পানি, প্রচুর পানি এক সাইডে চলে আসে, এই সাইডে আর এই সাইডে দেখো মিল নাই কিন্তু, হ্যাঁ এক সাইডে অনেক বেশি পানি চলে আসে, যেটাকে আমরা বলতেছি স্প্রিং টাইট। অর্থাৎ এক্ষেত্রে তোমাকে আর্থ মুন এন্ড সান একই লাইনে থাকতে হবে। আরেকটা জিনিস আছে যেটাকে আমরা নিপ টাইট নাম দিছি, নিপ টাইট। নিপ টাইট কি? নিপ টাইট হচ্ছে এই যে রোটেশন, মুনের রোটেশনের কোনো এক টাইমে তো মুন ঠিক আর্থের উপরে, এবং তার ঠিক ডান সাইডে আছে হচ্ছে পারপেন্ডিকুলারলি, এটা যদি আমি এক্সিস ধরে নিই, একেবারে পারপেন্ডিকুলারলি আছে হচ্ছে সান, অর্থাৎ মুন এন্ড সান দুইটা একটা একটা পারপেন্ডিকুলারলি আছে, অর্থাৎ দুইটা অন্য সাইডে আছে। তো মুন যেটা করবে তার এনার্জি দিয়ে এই দিকে টানবে, পানিটাকে তার দিকে টানবে। সান যেটা করবে তার যে এনার্জি সেটা দিয়ে আবার এই দিকে টানার চেষ্টা করবে পানি। সো আলটিমেটলি পানি এই দিকেও বেশি কম, এই দিক থেকে বেশি এই দিকে যেতে পারবে না। যদিও মুনের ইন্টেন্সিটি বেশি সেহেতু একটু যাবে, বাট বেশি যেতে পারবে না। দেখো এখানে যে ইয়াটা আঁকছি আমরা, এটা কিন্তু বেশি কমে নাই, এখানের এফটা খেয়াল করো, দেখো পানি কিন্তু একেবারে কমে গেছে। হ্যাঁ, কিন্তু এইখানে এফটা খেয়াল করো, যখন মুন উপরে এবং সান ডান সাইডে, সানও একটু অ্যাট্রাকশন দিচ্ছে, যেটার কারণে এখানের পানিটা পুরোপুরি এইদিকে যেতে পারতেছে না, তখন এখানেও কিছু পানি থাকে, এখানেও একটু পরিমাণে পানি বাড়ে। সো খুব বেশি পরিমাণে তোমার ওই ডিফারেন্সটা বোঝা যায় না, এপ এন্ড টাইডের ডিফারেন্সটা খুব বেশি হয় না। সেই জন্য এই যে টাইডটা হচ্ছে হালকা একটা টাইড, এটার নাম হচ্ছে নিপ টাইড। এবং এটা কখন হবে? যখন সান এন্ড মুন এই দুইটা পারপেন্ডিকুলারলি থাকে, এদের পজিশনটা এইরকম হয়। আর একই লাইনে যখন থাকে তখন তো সবচেয়ে বেশি স্ট্রং একটা টাইট আমরা পাই, যেটাকে স্প্রিং টাইট বলে। তো আমরা এটা বললাম, এরপর আমরা চলে আসি এক্লিপসে। আমরা আরো দ্রুত করতে হবে, আমরা আজকের ক্লাসটা একটু এক্সটেন্ড করব। হ্যাঁ, আজকের ক্লাসটা একটু এক্সটেন্ড করতে হবে, তোমরা আবার জয়েন করবা। ওকে, এরপর আমরা সোলার এন্ড লুনার। সোলার এন্ড লুনার এক্লিপস একেবারে ইজি একটা জিনিস, সেটা হচ্ছে এই পিকচারটা আমরা দিয়ে একটু সংক্ষেপে বুঝাই দিই। সেটা হচ্ছে এই যে তোমরা তো, সান অনেক বিশাল, সানের চারপাশে ঘুরতেছে হচ্ছে এই আর্থ, আবার আর্থের চারপাশে হচ্ছে ঘুরতেছে হচ্ছে তোমার কি মুন। তো এই ঘুরার সময় আমরা তো জানি আর্থে, আর্থ থেকে তোমার সান ডিরেক্ট লাইট আসে। তো এই যে ঘুরে, হ্যাঁ আর্থের চারপাশে ঘুরে, এটা এইভাবে ঘুরতেছে, ধরো এইভাবে ঘুরতেছে, মানে আর্থের চারপাশে কন্টিনিউয়াসলি ঘুরতেছে। তো এটাও হচ্ছে যে যখন ঘুরতেছে তখন যেটা ঘটে, পিকচারটা আমি একটু ইয়া করি, এইটা হচ্ছে যে পিকচারটা নেওয়া হয়েছে এটা হচ্ছে ঠিক উপর থেকে নেওয়া হয়েছে আর কি। আমি আর্থের উপরে গেলে, সানের উপরে গেলে, পৃথিবীর উপর গেলে যে মুনের উপর গেলে যে পিকচারটা পাবো সেটা। তো এখানে দেখো যে রিভলিউশনের কোনো একটা টাইমে মুনটা এমন একটা পজিশনে আসলো যে সেটা সান থেকে আসা আলোকে ব্লক করে দিছে। তো এটা মাঝে মধ্যে ঘটে, এবং এটাকে বলা হয় হচ্ছে সোলার একলিপস। সোলার একলিপস মানে হচ্ছে তোমার এই যে আমরা ঘুরতেছি সানের চারপাশে,
সানের চারপাশে ঘোরার সময় আবার আমাদের চারপাশে মুন ঘুরতেছে। তো এই ঘোরাটা যদি এমন হয় যে আমাদের আর সানের মাঝখানে বেচারা মুন এসে পড়ে গেছে, তখন আমার এখান থেকে আমি আর্থ থেকে সানকে কিছু সময়ের জন্য, কিছু ছোট একটা সময়ের জন্য ক্লিয়ারলি দেখতে পারবো না। অর্থাৎ দিনের বেলায় আমরা যে আকাশের দিকে তাকালে সূর্য দেখি না, এখানে তো দিন, ধরো তুমি এখানে আছো, এখান থেকে তুমি তো আকাশের দিকে তাকালে আমরা গোল সূর্য দেখি। যখন এইরকম একটা ঘটনা ঘটে সোলার এক্লিপস, তখন যেটা ঘটে এই কন্টিনিউয়াসলি মুনও তো আমাদের চারপাশে ঘুরতেছে। সো মুন কি করে, সান আর এই আর্থের মাঝখানে চলে আসে। তখন যেটা ঘটে যে আমি ক্লিয়ারলি আর সানটাকে দেখতে পারি না। তখন আস্তে আস্তে এই মুনটা যতক্ষণ না এই পথটা ক্রস করে গেছে, ততক্ষণ পর্যন্ত সানটাকে একেবারে অন্ধকার দেখা যায়, কারণ ঢেকে দিছে। মাঝখানে এসে সে সানটাকে ঢেকে দিছে। তখন আমরা যেটা দেখতে পারি, মুনের একটা সাইড, মুনের পিছনের অংশটা আলটিমেটলি দেখা যায় না, কারণ অন্ধকার তো আমরা কিছু দেখি না। তো এই জায়গায় আমরা মোটামুটি যে সান আসে সেই জায়গাটা আমরা একটা ব্ল্যাঙ্ক জিনিস। তোমরা কি আহ সোলার এক্লিপসের পিকচার দেখছো না? সোলার এক্লিপস তো কিছুদিন আগেও হয়েছিল, বেশ কিছুদিন আগে, যে আস্তে আস্তে মুন আসে, মুন এসে সানটাকে ঢেকে দিচ্ছে, এরকম ঢেকে দেয়। তো আস্তে আস্তে সে আবার যখন রোটেশন করে তার পজিশন চেঞ্জ করে ফেলে, আমরাও রোটেশন করে পজিশন চেঞ্জ করে ফেলে, ওই এক্লিপসটা চলে যায়। সো এটা হচ্ছে সোলার এক্লিপস। লুনার এক্লিপস কি? লুনার এক্লিপস হচ্ছে এই যে আমরা আর্থের সানের চারপাশে কন্টিনিউয়াসলি ঘুরতেছি, আবার মুনও আমাদের চারপাশে কন্টিনিউয়াসলি ঘুরতেছে। হ্যাঁ। তো এই মুন, যখন এটা হয়, ঠিক একটা সময়ের জন্য এই মুনটা আমাদের, আমরা মুন আর সানের মাঝখানে চলে আসি, খুব কম সময়ের জন্য হইলেও এটা ঘটে। এখন এটা ঘটার জন্য অনেক কিছু ঘটতে হবে। সেটা হচ্ছে আমরা যে আর ধরো এটা হচ্ছে আর মুন কিন্তু আমাদেরকে এইভাবে স্ট্রেইট ভাবে ঘুরতেছে এরকম না। মুন যদি স্ট্রেট ভাবে ঘুরতো তাহলে দেখা যেত মুন আমাদের পিছে গেলেই সে আর আলো পাইতো না, অর্থাৎ আমরা আর মুনকে দেখতে পেতো না। মুন তো অফকোর্স সানের আলো দিয়েই চলে, তাই না? সান থেকে যে লাইটটা পাচ্ছে, সে লাইটটা দিয়ে সে জ্বলতেছে, এবং মানে ওইটা সে এনলাইটেড হচ্ছে, তখন আমরা আর্থ থেকে তাকে দেখতে পারতেছি। যদি এটা সানের লাইটটা এখানে আসার সুযোগ না পাইতো, তাহলে সে এনলাইটেড হইতো না, আমরাও তাকে দেখতে পাইতাম না। তো সে যদি কন্টিনিউয়াসলি আমার বরাবর ঘুরতো, যেটা আগের ক্লাসে কেউ একজন কোশ্চেন করছিল আমাকে, যে আমরা কেন এই বরাবর গেলে, মানে এই বরাবর যদি মুনটা যায়, তাহলে আমরা কেন এইদিকে আসলে তাকে দেখতে পারি? তার তো আগে তো দেখার কথা না, কারণ আর্থের কারণে ঢেকে যাওয়ার কথা। এর একটা প্রধান কারণ হচ্ছে পুরাটা, আর সান অনেক বড়, এখান থেকে কিছুটা রে আসে। একই সাথে এটা হচ্ছে, এই মুনটা হচ্ছে আমাদের আর্থকে এইরকম স্ট্রেট ভাবে ঘুরে না, সেটা একটু অ্যাঙ্গেল করে ঘুরে। এটাও আমি বলেছিলাম যে সে অ্যাঙ্গেল করে ঘুরে। সো আলটিমেটলি সে কোনো না কোনো চিপা থেকে ঠিকই সানলাইট ম্যানেজ করে ফেলতে পারে, সেই জন্য আমরা দেখি। কিন্তু এরকম ঘুরতে ঘুরতে কোনো এক সময় যদি, মানে আমাদের তো আর তো একই সাথে সানের চারপাশে ঘুরতে, সো এই মুনের যে রাউন্ড, সেটা তার প্রপার সার্কুলার রাউন্ড হয় না। সেটা এরকম ঘুরতেছে, আবার আমরা আর্থের যেদিকে যাচ্ছি সেদিকে ঘুরতেছে, আবার যেদিকে যাচ্ছি সেদিকে ঘুরতেছে। এবার ঘুরতে ঘুরতে কোনো এক সময়ে যদি এরকম একটা ঘটনা ঘটে থাকে, এইরকম এখানে এই ঘটনাটার মতো ঘটনা ঘটে থাকে, অর্থাৎ এক্সাক্ট আর্থের ঠিক পিছন বরাবর সে গেছে, যেখানে আমাদের আর্থের কারণে সান থেকে লাইটটা তার পর্যন্ত আসতে পারতেছে না, তখন যে ঘটনাটা ঘটে সেটাকে আমরা বলি লুনার এক্লিপস। এটাও খুব কম সময়ের জন্য ঘটে থাকে। এবং এখানে আমরা তখন মুনে, যে রাতের বেলা আমরা এখানে মুন দেখি না, একদম ক্লিয়ার একটা বড় মুন, ওটা আর দেখা যাবে না। ওটা দেখা যায় একটু রেড কালার হয়ে গেছে, অর্থাৎ রিফ্লেকশনের কারণে হালকা হালকা আলো আমরা একটু দেখতে পারি, যে না এখানে এমনি একটা মুন যেরকম হোয়াইট কালার হওয়ার কথা ওইরকম হয় না, ওই দেখা যায় একটু রেড কালার হয়ে গেছে বা একটু ডার্ক কালার হয়ে গেছে, কারণ আমাদের আর্থের কারণে লাইটটা ঠিকঠাক তার পর্যন্ত পৌঁছাতে পারতেছে না, কারণ সে এক্সাক্ট বরাবর অপোজিটে চলে আসছে। কিন্তু তার তো সবসময় সেখানে থাকার কথা না, এটা হইতে পারে। এবার ঘুরতে ঘুরতে কোনো একটা সময় সে এরকম আসতে পারে, যেটা খুব কম সময়ের জন্যই আসে। তো এই দুইটা জিনিস, একটা হচ্ছে সোলার এক্লিপস, একটা লুনার এক্লিপস। সোলার এক্লিপসে মুনটা চলে আসে সান এন্ড আর্থের মাঝখানে। তো সান এন্ড আর্থের মাঝখানে এসে সানকে ঢেকে দেয় মুন, তখন আমরা একটু অন্ধকার দেখি, সানকে ঠিকঠাক দেখা যায় না। এটা পিকচার তোমরা একটু গুগল করে দেখে নিবা যে সোলার এক্লিপস দেখতে কেমন। লুনার এক্লিপসও সেম, যে আর্থ সান মুনের মাঝখানে চলে আসে এন্ড এক্লিপসটা ঘটে থাকে। সো এই যে ছিল নিউ মুন, ফুল মুন, এগুলো আমরা পড়েছি। এই যে দেখো এই পিকচারটা খেয়াল করো, দেখো যে এটা হচ্ছে আর্থ, আর্থের ঠিক একটু 4 ডিগ্রি, কত বলছে, 5 ডিগ্রি, 5 ডিগ্রি বাঁকা হয়ে এটা ঘুরে, মুনটা কন্টিনিউসলি 5 ডিগ্রি বাঁকা হয়ে ঘুরে। আর আর্থ তো কিন্তু কন্টিনিউসলি সানের চারপাশে ঘুরতেছে। সো মুনের যে ঘুরা,
সেটা কিন্তু তোমার এক্সাক্ট হয় না, সেটা একটু পর পর ঘুরতে থাকে এভাবে ঘুরতে ঘুরতে তার এটা চেঞ্জ হতে থাকে। চেঞ্জ হয়ে কোনো একটা সময় দেখা যাচ্ছে সে একদম সেম লাইন বরাবর পিছনে চলে আসছে এবং আর্থের কারণে পুরোটা ঢেকে গেছে। আবার ঠিক সেম কারণেই করতে পারে এই সামনের দিকেও, কোনো একটা কারণে সে এক্সাক্ট সেম বরাবর লাইনে সামনে চলে আসছে, এরকমও হইতে পারে। তখন হচ্ছে আমরা লুনার এক্লিপস এন্ড সোলার এক্লিপস এগুলো দেখতে পারি। তো